আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাসটা এখান থেকে শুরু করছি। আমার কারিকাটা লিখতে একটু দেরি হলো। আজকে আমরা যেটা সাংখ্য দর্শনের পড়তে চলেছি তার নাম হচ্ছে সৎকার্যবাদ। সৎকার্যবাদ মানে কি? সৎকার্যবাদ মানে হলো সাংখ্যরা যে প্রকারের তত্ত্বের মাধ্যমে তাদের সৃষ্টি প্রক্রিয়াকে ব্যাখ্যা করেন, সেটাই হলো সৎকার্যবাদ। সৎকার্য মানে কিন্তু কখনো এরকম ভাববে না যে গুড ডিড, গুড ওয়ার্ক। না, এখানে কার্যের অর্থটা কিন্তু ওয়ার্ক নয়, টাস্ক নয়। কার্যের অর্থটা এখানে হবে এফেক্ট। তার মানে এফেক্ট যখনই তুমি কিছু বলছো, এর পিছনে নিশ্চয়ই একটা কজ আছে। চিন্তা করো, আমরা যখনই কোনো কিছুকে বলি কার্য, তার মানে সঙ্গে সঙ্গে এটাও আমরা অ্যান্টিসিপেট করে নিই, আমরা ভেবে নিই যে ওই কার্যের পিছনে একটা কারণ আছে। কারণ উইদাউট কারণ কোনো কার্য কিন্তু জন্মাতে পারে না। বোঝা যাচ্ছে? আমি বলছি যে এই এটা একটা কাঠের টেবিল। এখন এই কাঠের টেবিলটা একটা কার্য। এখন যখনই বলছি কাঠের টেবিলটা একটি কার্য, সঙ্গে সঙ্গে তোমায় বুঝতে হবে যে ওই কার্যের পিছনে একটা কারণ আছে। কাঠ নামক একটা জিনিস আছে। সেই কাঠটা আবার আসে গাছ থেকে, গাছের গুঁড়ি থেকে। সুতরাং ওগুলো হচ্ছে কারণ, আর এইটা হচ্ছে তার কার্য। হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা আমরা সাংখ্য দর্শনের এখন পড়তে চলেছি। তাদের এই তত্ত্বটা পড়লে আমরা জানতে পারবো যে কিভাবে তারা সৃষ্টি প্রক্রিয়াকে দেখেছেন। সাংখ্যের মতে প্রকৃতি থেকে সব জগতের সমস্ত কিছু পরিণাম প্রাপ্ত হয়। যেমন জড় জগতের পঞ্চভূত পরিণাম প্রাপ্ত হয়, সেরকমভাবে আমাদের মন, ইন্দ্রিয়, এগুলোও হচ্ছে সব পরিণাম প্রাপ্ত হয়। আমরা আগের দিনকে ক্লাসের মধ্যে যারা ছিল তারা এটা জানবে, তারা নোট তোমাদের দিয়ে দেবে। তারা ক্লাস করেছে, আরো কয়েকজন ক্লাস করেছে, 4-5জন ক্লাস করেছে। ওরা জানবে যে আমি কিভাবে প্রকৃতি থেকে পঞ্চভূত পর্যন্ত ক্রমশ পরিণামগুলো হয় সেটা ব্যাখ্যা করেছি। পুরুষের সঙ্গে প্রকৃতির কি হয়? প্রথমে একটা সান্নিধ্য হয়, তখন পুরুষের কেবলমাত্র চেতনা আছে, সে জড় নয়। অন্যদিকে প্রকৃতি জড়, তার চেতনা নেই। প্রকৃতি হচ্ছে ইট কাঠ পাথরের মতো জড় বস্তু, আমাদের শরীরের মতো জড় বস্তু। আমাদের শরীরের কি কোনো চেতনা আছে? নেই। আমাদের ইন্দ্রিয়গুলোর কি কোনো চেতনা আছে? নেই। একমাত্র যদি আত্মরূপ পুরুষ এই শরীরের সঙ্গে সংযুক্ত হয়, সম্বন্ধ হয়, তখনই কিন্তু শরীর সচল হয়, ক্রিয়াশীল হয়। আমার হয়তো দেখা যাবে যে চোখ ঠিকঠাক কাজ করছে, নাক ঠিকঠাক কাজ করছে, হৃৎপিণ্ড ঠিকঠাক কাজ করছে, ফুসফুস ঠিকঠাক কাজ করছে, কিডনি ঠিকঠাক কাজ করছে, কিন্তু সবই আমার দেহের মধ্যে আছে, দেহ অটুট আছে। কিন্তু কোনোভাবে আমি মারা গেলাম, তাহলে আমি সেই চোখ দিয়ে কি, আমার ঠিকঠাক ভাবে কাজ করা যে চোখ, সেই চোখ দিয়ে কি আমি কিছু দেখতে পাবো? আমার ঠিকঠাক ভাবে কাজ করা যে ফুসফুস, সেই ফুসফুস দিয়ে কি আমি বেঁচে থাকতে পারবো? আমার ঠিকঠাক ভাবে কাজ করা যে কিডনি, সেটা দিয়ে কি আমার শরীরের রক্তগুলো শোধিত হবে, রেচন ক্রিয়া হবে? হবে না। অথচ সব অর্গ্যানগুলো কিন্তু ঠিক আছে, সমস্ত কর্মেন্দ্রিয়গুলো ঠিক আছে।
তাহলে আমার শরীরের মধ্যে এমন একটা এনার্জি আছে, এমন একটা সত্তা আছে, যাকে আমি পুরুষ বলছি, যাকে আমি আত্মা বলছি, যার সান্নিধ্যের কারণেই আমাদের এই শরীর ক্রিয়াশীল হচ্ছে। না হলে আমাদের শরীর কিন্তু জড় বস্তু। অনুরূপভাবে প্রকৃতি হচ্ছে জড় বস্তু। প্রকৃতির সান্নিধ্যে যখন পুরুষ আসে, তখন পুরুষ তার চিতিশক্তি অর্থাৎ তার চেতনা প্রকৃতির উপরে ফেলে। যেভাবে আয়নায় আমাদের মুখ যদি কাছাকাছি আসে, আয়নার কাছে যদি আমাদের মুখকে নিয়ে আসা হয়, তাহলে আমাদের মুখের যেরকম প্রতিবিম্ব আয়নাতে পড়ে, ওই রকম ভাবে জড় প্রকৃতির সামনে যদি আমাদের চেতনা বা পুরুষ অবস্থান করে, আসে, তাহলে পুরুষের যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা প্রকৃতির মধ্যে আপতিত হয়। এবং যখনই এই আপতনটা ঘটে, তখনই প্রকৃতি ক্রিয়াচঞ্চলা হয়। তার আগে প্রকৃতির মধ্যে সত্ত্ব, রজ, তম এই তিনটি গুণ সাম্যাবস্থায় থাকে, তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। সে সময় যে পরিবর্তনটা চলে তাকে বলা হয় স্বরূপ পরিণাম। এটা প্রলয়কালীন দশায় হয়। প্রলয়কালীন দশায় প্রকৃতির মধ্যে সত্ত্ব, রজ, তম এই তিনটি গুণই প্রলীন অবস্থায় থাকে। তাদের মধ্যে কোনো গুণক্ষোভ থাকে না। কেউ কারুর থেকে বেশি, কেউ কারুর থেকে কম, এরকম ভাবে থাকে না। সবই একটা সাম্যাবস্থায় থাকে। তখনও ভেতরে ভেতরে একটা পরিবর্তন চলে। সত্ত্বগুণ সত্ত্বে পরিণত হয়, রজগুণ রজে পরিণত হয়, তমগুণ তমে পরিণত হয়। এইভাবে একটা নিজেদের মধ্যে একটা বিক্রিয়া চলে, নিজেদের মধ্যে একটা পরিণাম চলে। এটাকে বলা হয় স্বরূপ পরিণাম। কিন্তু যখন প্রকৃতির সঙ্গে পুরুষের সম্বন্ধ ঘটে, প্রকৃতিতে যখন পুরুষের চেতনা আপতিত হয় বা প্রতিবিম্বিত হয়, সেই সময় প্রকৃতির মধ্যে এই যে সত্ত্ব, রজ এবং তম এই তিন গুণ আর সাম্যাবস্থায় থাকতে পারে না। তাদের মধ্যে গুণক্ষোভের সৃষ্টি হয়। অর্থাৎ একটা গুণ অন্য দুটো গুণের থেকে প্রধান হয়ে ওঠে। তখনই সৃষ্টির প্রক্রিয়াটা শুরু হয়। তা কোন গুণ প্রধান হয়ে ওঠে সবার আগে? রজগুণ প্রধান হয়ে ওঠে। এইভাবে আমাদের রজগুণ প্রধান হয়ে উঠলেই নতুন করে আবার সৃষ্টি আমাদের শুরু হয়। বোঝা যাচ্ছে? এবারে সৃষ্টি শুরু হওয়ার পরেই সবার প্রথম প্রকৃতি থেকে কোনটা তৈরি হয়, কোন পদার্থ উৎপন্ন হয়, পরিণাম প্রাপ্ত হয়, সেটা হচ্ছে মহৎ বা বুদ্ধি। সেই মহত্বের পরে দ্বিতীয় যে পরিণাম হয় সেটা হচ্ছে অহংকার। অহংকারের পরে অহংকার থেকে উৎপন্ন হয় বা পরিণাম প্রাপ্ত হয় মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ তন্মাত্র। সেই পঞ্চ তন্মাত্র থেকে পঞ্চ মহাভূত উৎপন্ন হয়। মনে রাখতে হবে পঞ্চ তন্মাত্র মানে কি? পঞ্চ তন্মাত্র মানে হচ্ছে পঞ্চ মহাভূতের সূক্ষ্ম অবস্থা। পঞ্চ মহাভূত কি কি? স্থিতি, অপ্তেজ, মরুদ্গম। এটা হচ্ছে স্থূল রূপ। এই স্থূল রূপের যে সূক্ষ্ম অবস্থা থাকে তাকে বলা হয় পঞ্চ তন্মাত্র। তার একটা সামান্যীকৃত অবস্থা থাকে, যেখানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই পাঁচটি পদার্থই সামান্যভাবে অবস্থান করে। ঠিক আছে? এবারে আমরা যদি এর দিকে দেখি, পঞ্চকর্মেন্দ্রিয় দেখি। পঞ্চকর্মেন্দ্রিয় কি কি? পঞ্চকর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ।
বাক মানে হচ্ছে কথা বলার শক্তি, ওটাই হচ্ছে বাক। পানি মানে হচ্ছে হাত দিয়ে কিছু ধরার শক্তি। হুম, আমাদের হস্ত, হুম, সেটাকে পানি বলে। পয়াকারে পা মূর্ধন্যয় হস্যই, পানি। ওই জন্য বিবাহকে অনেক সময় বলা হয় পানি গ্রহণ। দেখবে বিয়ের সময় বরের হাতে বউয়ের হাত দিয়ে মন্ত্র পড়া হয়, ওটাকে বলা হয় পানি গ্রহণ। সিঁদুর পরিয়ে দেওয়াটা কিন্তু বিয়ের কোনো আবশ্যিক অঙ্গ নয়, এটা অনেকেই জানে না, কিন্তু পানি গ্রহণটা আবশ্যিক অঙ্গ। বরকে বউয়ের হাত ধরে শপথ নিতে হয় যে আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিলাম, আমরা এই কাজগুলো বৈবাহিক জীবনে করব, সেটাকে বলা হয় পানি গ্রহণ প্রক্রিয়া। তাহলে পানি মানে হচ্ছে হাত, পাদ মানে হচ্ছে পা, পায়ু মানে হচ্ছে মলদ্বার, যেখান থেকে আমাদের পায়খানা বেরোয়, পায়ু। আর হচ্ছে উপস্থ, উপস্থ মানে হচ্ছে আমাদের জেনিটালস, যেখান থেকে আমাদের প্রস্রাব হয়, যেখান থেকে আমাদের সন্তান উৎপাদন হয়, ওই অংশটাকে বলা হয় উপস্থ। তাহলে এই পাঁচটা হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়। আর আমাদের জ্ঞানেন্দ্রিয় কি কি? জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহবা, ত্বক। হ্যাঁ, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা কি কি জানতে পারি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই পাঁচটা জিনিস আমরা জানতে পারি। ঠিক আছে? আচ্ছা, মন তো আমাদের অন্তরিন্দ্রিয়, মন দিয়ে আমরা কি জানি? সুখ দুঃখের অনুভবকে আমরা জানি। বুদ্ধি কি? বুদ্ধি আমাদের নিশ্চয়াত্মিকা প্রজ্ঞা। আমার মনের মধ্যে এত সংশয় হচ্ছে, এখন ক্লাসটা কে নেবেন, অনিশ স্যার নেবেন না রাজা স্যার নেবেন? তারপরে আমি হোয়াটসঅ্যাপটা দেখলাম, দেখলাম যে না, আজকের ক্লাসটা অনিশ স্যার নেবেন। তখন আমার কি হলো? নিশ্চয় হলো। আমি একটা জায়গায় স্থিত হলাম যে না, এই দুটো দ্বন্দ্বের মধ্যে থেকে আমার আর লাভ নেই, দ্বন্দ্বটা ঘুচে গেল। ঘুচে গিয়ে আমি নিশ্চিতভাবে জানলাম যে আজকের ক্লাসটা আমার অনিশ স্যার নেবেন। তাহলে এটা হচ্ছে নিশ্চয়াত্মিকা হলো, এটা হচ্ছে বুদ্ধির লক্ষণ। এটার অন্য আর একটা নাম হচ্ছে অধ্যবসায়। এবার বুদ্ধি যেহেতু প্রকৃতির পরিণাম, সেহেতু বুদ্ধিও হলো জড়। এবং বুদ্ধির ভেতরেও তাহলে সাত্ত্বিক এবং রাজসিক, এই দুটো ভেদ সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিন প্রকারের গুণ থাকবে। কারণ সত্ত্ব, রজ, তম এই তিনটে হচ্ছে আমাদের প্রকৃতির গুণ, তাই না? তাই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিন প্রকারের যে ভাব, এটা বুদ্ধির ভেতরেও থাকবে। তাহলে সাত্ত্বিক অহং থেকে তৈরি হয়, সাত্ত্বিক বুদ্ধি থেকে আমাদের বুদ্ধির ভেতরে কতগুলো ফ্যাকাল্টি কাজ করে, কতগুলো জিনিস কাজ করে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ধর্ম, বৈরাগ্য, জ্ঞান এবং ঐশ্বর্য। ধর্ম, বৈরাগ্য, জ্ঞান, ঐশ্বর্য। আর তামসিক বুদ্ধি থেকে কি কাজ করে? তামসিক বুদ্ধি থেকে অধর্ম, অজ্ঞান, অবৈরাগ্য, অনৈশ্বর্য, এই চারটি কাজ করে। মানে আমাদের অনেক সময় বুদ্ধি ভালো জিনিসে স্থিত হয়, আবার অনেক সময় বুদ্ধি খারাপ জিনিসে স্থিত হয়। অনেক সময় আমাদের বুদ্ধি জানে যে হ্যাঁ, এইটা হচ্ছে ভালো, এই ভালো জিনিসে অনেক সময় স্থিত হয়। আবার অনেক সময় অনেক জিনিসকে কালোভাবে জানে, বা মানে বাজে জিনিসটাকেই আমরা সঠিক বলে গ্রহণ করি। ঠিক আছে? যখন আমরা খারাপ জিনিসটাকে সঠিক বলে গ্রহণ করছি, তখন সেটা আসছে আমার কোথা থেকে? তামসিক বুদ্ধি থেকে। সেটা হচ্ছে আমার অধর্ম জন্ম দিচ্ছে, তখন অজ্ঞানের জন্ম দিচ্ছে। আমি দেখছি দড়ি, কিন্তু জানছি তাকে সাপ বলে। এখানে আমার কোন কিসের জন্য আমার সাপের জ্ঞান হচ্ছে দড়িতে? বুদ্ধির তামসিকতার জন্য। এখানে তামসিক বুদ্ধি কাজ করছে বলে আমি দড়িতে সাপ দেখছি। তাহলে এখানে আমার অজ্ঞান আসছে। ধর্ম, অজ্ঞান, অবৈরাগ্য।
আমরা জাগতিক বিষয় তাকে আমি আমার ভেবে গ্রহণ করি। আমাদের তাদের প্রতি একটা আকর্ষণ থেকে যায়, আসক্তি থেকে যায়। এই আসক্তি এবং আকর্ষণ আমাদের জন্ম জন্মান্তরেও দূর হয় না। এবং যখন আমরা সংসারে থাকি, তখন এই আমার পুত্র, আমার খ্যাতি, আমার নাম, আমার প্রবন্ধ, আমার স্কুল, আমার প্রাইজ, আমার খেতাব, এগুলো নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে এগুলো যে আমি নয়, এগুলো যে আসলে আমার নয়, এই বুদ্ধিটাই, এই পার্থক্য জ্ঞানটাই আমাদের মধ্যে আসে না। যার ফলে আমরা ওই বিষয়গুলোকেই আমাদের এত আপন বলে মনে করি যে তাদের ত্যাগ করার কোনো প্রবৃত্তি আমাদের হয় না। এটাকেই বলা হয় অবৈরাগ্য। আমাদের জগতে বা সংসারে যতদিন আমরা আছি, ততদিন আমাদের এই চিন্তাটা সবসময় করা উচিত যে আমরা আসলে এই জড়জগতের কোনো বস্তু নই। আমাদের এই জড়জগতের কোনো বস্তু আসলে আমার নয়, আমার সম্পত্তি নয়, আমার প্রপার্টি নয়। এরা প্রত্যেকেই হচ্ছে আমার থেকে ভিন্ন জিনিস। এদের উপরে আমি আমার বুদ্ধিটা চাপাচ্ছি, আমি অ্যাপ্লাই করছি আমার থট, আমি আমার বুদ্ধিটা অ্যাপ্লাই করছি, কিন্তু আসলে এই বস্তুগুলো আমার নয়। ঠিক আছে, এই বুদ্ধিটার নাম হচ্ছে বৈরাগ্য। আমি এই বিষয়গুলো থেকে নির্লিপ্ত থাকব, ছেড়ে ছেড়ে থাকব। এই ডিনাউন্সমেন্ট, এটাকে বলা হয় বৈরাগ্য। এটা আসে ধর্মবুদ্ধি থেকে, এটা আসে সাত্ত্বিক বুদ্ধি থেকে। আর তামসিক বুদ্ধি থেকে এর ঠিক উল্টোটা আসে। আমরা জগতের মধ্যে তত জড়িয়ে যেতে চাই, যে বিষয়টা আমার নয় সেই বিষয়টাকে আমার মনে করে তাতে আমরা ইনভলভড হই। এবং ইনভলভড হয়ে কি হয়, আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, আমরা মোহগ্রস্ত হই, কিন্তু তবু তাকে আমরা ছাড়তে পারি না। গীতার একটি অসাধারণ শ্লোক আছে এই নিয়ে, যেটা তোমাদের ক্লাসরুমের মধ্যে গীতার দেখবে একটা ছবি আছে, সেই ছবির নিচে এই শ্লোকটা আমরা দিয়েছি। বলছেন কি ভগবান, ध्ययतो विषयान् पुंस सङ्गस्तेषु पजायते सञ्जात सञ्जायते काम कामात् क्रोधयो विजायते क्रोधात् भवति सम्मोह सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशः बुद्धिनाशात् प्रणश्यति। বলছে কি ধ্যায়তো বিষয়ান পুংস, মানে আমরা যখনই বিষয়তে ধাবিত হই, বিষয়কে স্মরণ করি, ধ্যায়তো বিষয়ান পুংসাৎ সঙ্গস্তেষু পজায়াতে, তত আমাদের বিষয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়, সঙ্গ তৈরি হয়। সঙ্গস্তেষু পজায়াতে সঙ্গাদ সংজায়তে কাম, এই সঙ্গ থেকে, এই অ্যাসোসিয়েশন থেকে আমাদের কামনা উৎপন্ন হয়। কামাত ক্রোধয় বিজায়াতে, কামনা যদি প্রতিহত হয়, কামনাটা যদি পূরণ না হয়, তখন কি হবে, তখন আমার ক্রোধ হবে। কামাত ক্রোধ কামাত ক্রোধায় অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে উৎপন্ন হবে সম্মোহ। মোহ কাকে বলে? মোহ মানে হচ্ছে এই জিনিসটা আমার হবে না বা আমার নয়, জেনেও তাকে মনে মনে আকর্ষণ করা। ঠিক আছে, তার ফলে আমার ঘুম, রাতের ঘুম উড়ে যাওয়া, এটাকে বলা হয় মোহ। ক্রোধাৎ, হ্যাঁ, সংজাত সংজায়তে কাম কামাদ ক্রোধয় বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, স্মৃতি বিভ্রম চলে আসে এই মোহ থেকে। মোহ এমন জিনিস যে মোহের ফলে আমার হিতাহিত জ্ঞানটা চলে যায়। স্মৃতি বিভ্রম মানে এখানে হিতাহিত জ্ঞানটা চলে যাওয়া। আমি কে, আমি কোন আহ, আহ, পদে আছি, আমার গুরুত্ব কি, আমার ইয়ে কি, সম্মান কি,
এই সব কিছু তখন তার চলে যায়। সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই স্মৃতিভ্রংশ থেকে কি হয়? বুদ্ধিনাশ হয়, আমার হিতাহিত জ্ঞানটা চলে যায়, এবং হিতাহিত জ্ঞানটা চলে গেলে সমূলে ধ্বংস হয়। বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, প্রণশ্যতি মানে ধ্বংস। তাহলে তামসিক প্রভাবে আমাদের ধ্বংস হয়, ধ্বংস আসে। আর ধর্মের প্রভাবে, সাত্ত্বিক বুদ্ধির প্রভাবে কি হয়? আমাদের ঐশ্বর্য আসে। ঐশ্বর্য মানে কি কি? ঐশ্বর্য মানে হচ্ছে আমাদের জ্ঞান, বুদ্ধি, এই যে বিভিন্ন প্রতিভা, এইগুলো হচ্ছে সব ঐশ্বর্যের অংশ। এগুলোর সঙ্গে রাজসিকতাও মিলে থাকে, রাজস গুণও থাকে। আর ঠিক এর উল্টোটা হয় হচ্ছে অনৈশ্বর্য, হচ্ছে আলস্য, দীর্ঘসূত্রিতা, একটা কাজ বহুদিন ধরে করা, ফেলে রাখা, আলসেমি করা, এগুলো হচ্ছে সব নেগেটিভ কাজ। এগুলো আসে হচ্ছে তামসিক বুদ্ধি থেকে। যাই হোক, আমি কালকের পড়াটা আজকে একটুখানি রিক্যাপিচুলেট করলাম। কালকে এগুলো আরো বিশদে আমি পড়িয়েছি। আমি দেখিয়েছি যে অহংকার থেকে কিভাবে, সাত্ত্বিক অহংকার থেকে মন, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় তৈরি হয়। তামসিক অহংকার থেকে আসে পঞ্চ তন্মাত্র, এগুলো আমরা আলোচনা করেছি। আমরা বিভিন্ন স্বর্গ আলোচনা করেছি, কোনটা ভৌতিক স্বর্গ আর কোনটা হচ্ছে মানে স্বর্গ মানে কিন্তু হেভেন নয়, স্বর্গ মানে পোর্শন। আগের দিন যারা ক্লাস করেছে তারা এগুলো বুঝতে পারবে। ভৌতিক স্বর্গ, তন্মাত্র স্বর্গ, এগুলো আমরা আলোচনা করেছি। বুদ্ধি স্বর্গ আর ভৌতিক স্বর্গ বা তন্মাত্র স্বর্গ আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি প্রকৃতি, প্রকৃতি বিকৃতি, শুধু বিকৃতি আর অনুভয়কে। অনুভয় মানে হচ্ছে পুরুষ, যার মধ্যে প্রকৃতিও নেই বিকৃতিও নেই। মূলা প্রকৃতি হচ্ছে শুধু প্রকৃতি, হ্যাঁ, যার থেকে পরিণাম হয় কিন্তু যে নিজে পরিণাম প্রাপ্ত হয় না, যে নিজে কোনো কিছুর পরিণাম নয়, কিন্তু যার থেকে পরিণামটা শুরু হয়, সে হলো কেবল প্রকৃতি। প্রকৃতি বিকৃতি, প্রকৃতি বিকৃতি মানে কি? প্রকৃতির 24টা যে পরিণাম ঘটে, সেই 24টি পরিণামের মধ্যে যে সমস্ত পদার্থ নিজেরা অন্য কোনো একটা পদার্থের পরিণাম এবং নিজেরা আবার অন্য কিছু পদার্থের কারণ, তাদের হচ্ছে প্রকৃতি বিকৃতি। যেমন হচ্ছে মহৎ বা বুদ্ধি। বুদ্ধি কোথা থেকে পরিণাম প্রাপ্ত হচ্ছে? প্রকৃতি থেকে পরিণাম প্রাপ্ত হচ্ছে। তাহলে বুদ্ধির কারণ হচ্ছে প্রকৃতি। আবার বুদ্ধি নিজে কিন্তু অহংকারের জন্ম দিচ্ছে, অর্থাৎ বুদ্ধি থেকে অহংকার আসছে। তাহলে বুদ্ধি এখানে কি হচ্ছে? অহংকারের কারণ হচ্ছে। তাহলে দেখো, বুদ্ধি নিজে হচ্ছে প্রকৃতির কার্য, কিন্তু আবার অহংকারের কারণ। সেই জন্য একে বলা হচ্ছে প্রকৃতি বিকৃতি। প্রকৃতি মানে হচ্ছে কারণ এখানে, হ্যাঁ। তাহলে বুদ্ধি হচ্ছে কার প্রকৃতি বা কার কারণ? বুদ্ধি হচ্ছে এখানে অহংকারের কারণ বা প্রকৃতি। অন্যদিকে বুদ্ধি কার বিকৃতি, অর্থাৎ কার থেকে পরিণাম প্রাপ্ত হচ্ছে? বুদ্ধি আবার পরিণাম প্রাপ্ত হচ্ছে প্রকৃতি থেকে। তাহলে প্রকৃতির বিকৃতি হলো বুদ্ধি। একই রকম ভাবে অহংকারও তাই। অহংকার পরিণাম প্রাপ্ত হচ্ছে কোথা থেকে? বুদ্ধি থেকে। আবার অহংকার, সুতরাং অহংকার হচ্ছে বুদ্ধির বিকৃতি। আবার অহংকার নিজে মন, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ তন্মাত্রের জন্ম দিচ্ছে, রাইট? পঞ্চ তন্মাত্রের আবার সে জন্ম দিচ্ছে। তার মানে বুদ্ধি, বুদ্ধির কার্য হচ্ছে অহংকার, আবার মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ তন্মাত্রের কারণ হলো অহংকার। তাহলে অহংকার হচ্ছে এখানে প্রকৃতি বিকৃতি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যদি দেখি, তাহলে মহৎ, অহংকার এবং পঞ্চ তন্মাত্র, এই 7টা পদার্থ হচ্ছে প্রকৃতি বিকৃতি। যারা
প্রকৃতির পরিণাম, আবার অন্য পদার্থের কারণ, অন্য পদার্থের উৎপন্ন হওয়ার প্রতি কারণ। ঠিক আছে? এবার যারা আছে, কেউ কেউ আছে যারা শুধু বিকৃতি, মানে যারা প্রকৃতি থেকে পরিণাম প্রাপ্ত হয় কিন্তু নিজেরা অন্য কোনো পদার্থের পরিণামের কারণ হয় না। তারা কারা? যারা, তাদের মধ্যে হচ্ছে মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ মহাভূত। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত। আর কে? মন। 3 × 5 = 15 আর 1 × 16। তাহলে 16টি পদার্থ হচ্ছে শুধু বিকৃতি, যারা প্রকৃতির থেকে পরিণাম প্রাপ্ত হচ্ছে কিন্তু প্রকৃতির পরিণাম থেকে তাদের আবার অন্য কোনো পরিণাম তারা আর জন্ম দিচ্ছে না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলো একটুখানি তোমরা নোট ডাউন করে নাও, যে বইটা দেয়া হবে পড়বে, কারণ এখান থেকে প্রচুর ছোট প্রশ্নও আসতে পারে। একটা ছোট প্রশ্ন দিয়ে দেয়া যেতে পারে যে আচ্ছা, প্রকৃতি বিকৃতি কতগুলো, সংখ্যাটি লেখো। সংখ্যাটি শুধু জানতে চাইলো, প্রকৃতি বিকৃতি কতগুলো আছে, তখন তোমায় ওই সংখ্যাটা বলে দিতে হবে। রাইট? আমি বোঝাতে পারছি? আচ্ছা, এইবার আমরা আমাদের মূল আজকের আলোচনাটায় আসি। তাহলে সাংখ্য দর্শনের যে কার্য কারণবাদ, তাকেই আমরা সৎকার্যবাদ বলে চিনি। এই সৎকার্যবাদের বক্তব্যটা কি? সৎকার্যবাদের বক্তব্য হলো, আমাদের সমস্ত কার্যবস্তু যা আছে সেগুলো পরিণাম প্রাপ্ত হয় তার পূর্বভাবী কোনো কারণ থেকে। মোট কথা, আমাদের কার্যগুলো কারণের মধ্যেই অনভিব্যক্ত অবস্থায় নিহিত থাকে। যখন সঠিক সময় আসে তখন কারণ থেকেই সেই কার্যের অভিব্যক্তি ঘটে। যেমন ধরো, দুধ আর দই। দুধ থেকে যেমনভাবে দই উৎপন্ন হয়, দুধ থেকে দই উৎপন্ন হয়। দইটা কি? কার্যবস্তু, পরিণাম। কার পরিণাম? দুধের পরিণাম, তাই না? বা ছানা, দুধের পরিণাম। দুধ থেকে ছানাটা আসে। তাহলে ছানার অস্তিত্ব বা দইয়ের অস্তিত্ব আকাশ থেকে পড়ছে না, শূন্য থেকে দুম করে উৎপন্ন হলো, এরকম হচ্ছে না। সে তার কারণের মধ্যেই লুকিয়ে ছিল। আমরা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই কারণ থেকে ওই কার্যবস্তুকে অভিব্যক্ত করলাম, প্রকাশিত করলাম। উৎপন্ন কথাটা বলবো না, বলবো এখানে অভিব্যক্ত করলো, এক্সপ্রেসড হলো। যেমন প্রত্যেকটা বৃক্ষ তার বীজের মধ্যে সুপ্ত থাকে। আজকে আমরা একটা বিশাল বট বৃক্ষ দেখতে পাচ্ছি, 500 বছর 600 বছরের পুরনো গাছ রয়েছে, বটবৃক্ষ। কিন্তু একদিন ওই বটবৃক্ষ একটা ছোট্ট বীজের মধ্যে নিহিত ছিল, বটফলের মধ্যে নিহিত ছিল। তাহলে এই গোটা যে বৃক্ষটা, এটা কোথায় সুপ্ত ছিল? একটা বীজের মধ্যে সুপ্ত ছিল। সেই বীজ থেকে এই বৃক্ষটা অভিব্যক্ত হয়েছে। দুধ থেকে দইটা অভিব্যক্ত হয়েছে। দইটা বা ছানাটা কোথায় ছিল? দুধের মধ্যেই ছিল।
নিহিত ছিল, অপ্রকাশিত অবস্থায় ছিল। কার্য তাকে কি করলো? প্রকাশিত করলো। এটাই হচ্ছে সৎকার্যবাদ। সৎকার্যবাদ বলে কার্য তার কারণের মধ্যেই নিহিত থাকে, সুপ্ত থাকে। উপযুক্ত সময়ে কার্যবস্তুটি কারণ থেকে অভিব্যক্ত হয় বা প্রকাশিত হয়। ঠিক আছে? এটাকেই বলা হয় সৎকার্যবাদ। যেমন ঘট মৃত্তিকার মধ্যে অব্যক্ত বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। কুমোর কি করে? সে তার লাঠিটা ঘুরিয়ে সেই সহায়তার ভিত্তিতে ঘটকে প্রকট করে, অভিব্যক্ত করে। যদিও এই মতটা কিন্তু সবাই স্বীকার করেন না। বৌদ্ধরা স্বীকার করে না, নৈয়ায়িকরা এই মত স্বীকার করে না। তারা বলেন কার্য উৎপন্ন হওয়ার আগে কার্যবস্তু কখনো কারণের মধ্যে নিহিত থাকে না। তাদের মতে কারণ এবং কার্য দুটো সম্পূর্ণ পৃথক বস্তু। কার্য আর কারণ যদি একই হয়, তাহলে আমরা কারণকেই কেন কার্য বলি না? আমরা তো ওই বটগাছটাকেই কার্য বলছি, আমরা তো তার বীজটাকে কার্য বলছি না। কিন্তু যদি তুমি বলো যে বটগাছটা তার বীজের মধ্যে নিহিত ছিল, অপ্রকটভাবে ছিল, অনভিব্যক্তভাবে ছিল, তাহলে ওই বীজটাকেই বৃক্ষ বলতে হয়। সেটাকে তো আমরা বলি না। আমরা বীজটাকে আলাদা বলি, বৃক্ষটাকে আলাদা বলি, কার্যটাকে আলাদা বলি, কারণটাকে আলাদা বলি। বৌদ্ধরা আবার বলেন উপাদান কারণের অভাব বা বিনাশ থেকেই কার্যের উৎপত্তি হয়। যেমন বীজ যদি ধ্বংস না হয়, তাহলে অঙ্কুরের উৎপত্তি হয় না। অর্থাৎ বীজের বিনাশ হলেই বা তার অভাব হলেই অঙ্কুরের উৎপত্তি ঘটে। তাহলে বীজের অভাব বা বীজের বিনাশ হচ্ছে অঙ্কুরোদ্গমের প্রতি কারণ। জানবে বিনাশটাও এক ধরনের অভাব, এটাকে বলা হয় ধ্বংসাভাব। ঠিক আছে? ধ্বংসের ফলে যে অভাবটা তৈরি হয় তাকে বলে ধ্বংসাভাব। যেমন আমি এখন জ্যান্ত মানুষ, বেঁচে তোমাদের সঙ্গে কথা বলছি, ক্লাস নিচ্ছি। আমি মরে গেলে আমার অভাব থাকবে, আমার অভাব জন্মাবে, সেটাকে বলা হয় ধ্বংসাভাব। এগুলো এর পরের সেমিস্টারেই তোমরা পড়বে। অভাব 4 প্রকারের হয়: অন্যন্যাভাব, অত্যন্তাভাব, ধ্বংসাভাব ইত্যাদি ইত্যাদি, প্রাগভাব। আমার উৎপত্তির আগে আমার অভাব ছিল। অনিশ দাসের উৎপত্তির আগে বা অনিশ দাসের জন্মের আগে অনাদিকাল থেকে অনিশ দাসের অভাব ছিল। আমি যেই জন্মালাম সেই মুহূর্তে আমার ওই অভাবটা ধ্বংস হয়ে গেল। তাহলে এক ধরনের অভাব আছে যারা অনাদিকাল থেকে থাকে, কিন্তু তাদের বিনাশ হয়। অর্থাৎ বিনাশী অভাবত্তম বা বিনাশভাবত্তম হচ্ছে প্রাগভাবের লক্ষণ। আরেকটা অভাব আছে যারা অনাদিকাল থেকে থাকে না, যারা একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়, কিন্তু যে অভাবের কখনো শেষ হয় না। যেমন আমি মারা যাওয়ার পরে আমার যে ধ্বংসাভাবটা শুরু হবে, আমার যে অভাবটা শুরু হবে, সেটা কিন্তু অনন্তকাল থেকে থাকছে না। আমি যখন বেঁচে আছি সেই সময় কিন্তু আমার অভাব থাকছে না। আমি মারা যাওয়ার পর আমার অভাবটা শুরু হবে।
অর্থাৎ আমার ধ্বংসের পর আমার অভাবটা শুরু হবে, রাইট? কিন্তু তারা থাকবে কতদিন? অনন্তকাল। কারণ আমি মারা যাওয়ার পর তো আবার আর ফিরে আসবো না, অন্য কোনো রূপ ধরে ফিরে আসতে পারি। আমার হয়তো একটা বিড়ালের জন্ম হলো, আমার হয়তো একটা কাকের জন্ম হলো। কবি জীবনানন্দ গেয়েছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে। ঠিক আছে? সেরকম দেহ প্রাপ্তি হতে পারে, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমি আবার এই অনিশ দাস রূপেই তো আর ফিরে আসবো না। সেই জন্য আমার মৃত্যুর পরে আমার যে অভাবটা থাকবে, সেই অভাবটা কিন্তু অনন্তকাল স্থায়ী হবে। তাহলে এখানে যে অভাবটা থাকছে, সেই অভাবটার জন্ম থাকছে, কিন্তু মৃত্যু থাকছে না। সেই অভাবটা শুরু আছে, কিন্তু শেষ নেই। এটাকেই বলা হয় ধ্বংসাভাব। জন্মাভাবাত্যম, যে অভাবের জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, তাকেই বলা হয় ধ্বংসাভাব। তো বৌদ্ধরা বলবেন, আমাদের এই ধ্বংসাভাব থেকেই বস্তুর উৎপত্তি হয়। বীজের ধ্বংস না হলে অঙ্কুরের উৎপত্তি হয় না। তাই বীজের ধ্বংসাভাব বা বীজের অভাবই হচ্ছে, বীজের বিনাশই হচ্ছে অঙ্কুরের উৎপত্তির প্রতি কারণ। ঠিক আছে? আমি এইটুকু বলে একটু থামছি, আমি আবার 2 মিনিট পর আসছি। আচ্ছা, তুমি এসো। তুমি আজকে কি কি করলে বলো? ডাল, সবজি, ফল কেটে দিয়েছি, আর সেই সোমবার ফুল বলে সেই সবজি বানাবো। হ্যাঁ এখানে ফুল রাখা ছিল তো, হ্যাঁ হ্যাঁ, ফুলের সবজি দিয়েছি। ঠিক আছে। ভাতটা গরম করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি খেয়ে নেব। আচ্ছা, এবার আমরা এই ব্যাপারটা বুঝলাম। এবারে আমরা এই এবার আমরা একটু ন্যায় বৈশেষিকের মত দেখি, ওনারা কি বলছেন। ওনারা বলবেন যে কার্য উপাদান কারণের বিনাশ থেকে যে উৎপন্ন হয় এরকমটা নয়। ওটা বৌদ্ধরা বলেছে, ওরা বলেছে অভাব থেকে উৎপন্ন হয়। ওনারা বলবেন, অর্থাৎ ন্যায় বৈশেষিক বলবেন, কার্য উপাদান কারণে অবিদ্যমান থাকলেও উপাদান কারণ থেকেই উৎপন্ন হয়। কার্যের যেটা উপাদান কারণ, সেখান থেকেই কারণের জন্ম হয়। কিন্তু এমনটা নয় যে কার্যটা উপাদান কারণের মধ্যে নিহিত থাকছে, এটা ওরা বলবে না। কার্য উৎপন্ন হওয়ার পূর্বে উপাদান কারণে বিদ্যমান না থাকার জন্য কার্য ছিল অসৎ, এবং উপাদান কারণ হলো সৎ। সৎ কারণ থেকেই অসৎ কার্যের উৎপত্তি বা আরম্ভ হয়। এই কারণে এই মতবাদকে আরম্ভবাদ বা অসৎ কার্যবাদ বলা হয়। ঠিক আছে? কার্য এদের মতে নতুন সৃষ্টি। ঠিক আছে? উপাদান কারণ কারণ রূপে আছে, হ্যাঁ, কিন্তু সেই উপাদান কারণ থেকে, উপাদান কারণের মধ্যে কার্যটা আগে থেকে থাকছে, এরকম ব্যাপারটা নয়। কার্যটা একটা নতুন সৃষ্টি। যেমন আমাদের সৃষ্টিটার দিকে যদি তাকাই, শঙ্করা বলবে কি, আমার দেহটা আমি পাচ্ছি কোথা থেকে? আমার বাবা মার দেহ থেকে। বাবার শুক্রাণু
মায়ের ডিম্বাণু, এই দুটো মিশছে, মিশে জাইগোট হচ্ছে, একটা ছোট অঙ্কুরের মতো মায়ের পেটে জন্মাচ্ছে। যখন ওটা জন্মাচ্ছে সেটাকে আমরা বলছি ভ্রূণ। ভ্রূণকে ইংরাজিতে তার যে ভ্রূণের যে প্রথম অবস্থা তাকে বলা হয় জাইগোট। এই জাইগোটে কি হচ্ছে বলতো? পিতার জিন আর মাতার জিন, এই দুটোর মধ্যে একটা মিলন ঘটছে। আমাদের শরীরের ভেতরে বায়োলজি যারা পড়েছো জানো, ক্লাস 10-এর মধ্যেই পাবে, প্রত্যেকটা শরীরের একদম আমাদের শরীরের সব থেকে সূক্ষ্ম অংশ কি, ক্ষুদ্রতম অংশ কি? কোষ। সেই কোষের মধ্যে কি থাকে? কোষও একটা অনেক বড় জায়গা। কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভেতরে আমাদের এই জিনগুলো থাকে। এবার যখন শুক্রাণু তৈরি হয় তখন আমাদের শরীরের যে জিনগুলো তার অর্ধেকটা তাতে চলে আসে। মায়ের শরীরেও তাই হয়। মায়ের শরীর থেকে যখন ওই ডিম্বাণুটা বেরোয় তখন মায়ের শরীরের যা জিন আছে তার অর্ধেকটা জিন ওই মায়ের ডিম্বাণুতে এসে তৈরি হয়। ডিম্বাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা থাকে তার মধ্যে ওই জিনগুলো থাকে। এবার পিতার শুক্রাণু যখন মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখন ওই দুটো জিন, বাবার জিন আর মায়ের জিন, একসঙ্গে মিলে সন্তানের যে জিনের গঠন, তার যে শারীরিক বৈশিষ্ট্য, এটা তৈরি করে। ওই জন্য বহু সন্তান বাবার মতো লম্বা হয়, মায়ের মতো ফর্সা হয়। আমার একটা বন্ধু আছে যার বাবা খুব লম্বা কিন্তু খুব কালো, বিশাল লম্বা চওড়া। তিনি একসময় আমাদের শহরে বডি বিল্ডার ছিলেন। খুব শক্ত সামর্থ্য মানুষ, পুলিশে চাকরি করতেন, কিন্তু ভীষণ কালো, মানে একদম আবলুস ধরনের কালো আর কি। মা খুব ফর্সা, মা বেটে খাটো, সুন্দর মুখ, মা ফর্সা। আমার যে বন্ধু সে ওইরকম বাবার মতো লম্বা হয়েছে আর মায়ের মতো ফর্সা হয়েছে, মানে অত্যন্ত সুপুরুষ তাকে দেখতে। শরীর স্বাস্থ্য বাবার মতো পেয়েছে, মায়ের মতো ফর্সা হয়েছে। তার মানে এর ক্ষেত্রে কি হয়েছে? এর ক্ষেত্রে মায়ের শরীরে যে জিনটা আমাদের ওর মাকে ফর্সা করেছিল সেই জিনটা ওর শরীরেও এসেছে। আবার ওর বাবার যে জিনটা ওর বাবাকে খুব লম্বা করেছে সেই জিনটা আবার ওর মধ্যে এসেছে, এসে ওকে লম্বাও করেছে, ফর্সাও করেছে, তাই না? এবার সাংখ্যরা ব্যাপারটা কি করে বলবে, কি বলবে? সাংখ্যরা বলবে তুমি তোমার দেহটা পেয়েছো তোমার বাবা মার থেকে। তোমার দেহটা তুমি সুপ্তভাবে বিদ্যমান ছিলে কোথায়? তোমার বাবা মার মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বলেছেন, ইচ্ছে হয়েছিলি তুই আমার মনের মাঝে। লুকোচুরি কবিতার লাইন। লুকোচুরি কবিতায় রবীন্দ্রনাথের মানে ওখানে একটা শিশু প্রশ্ন করছে মাকে, আমি কোথায় ছিলাম জন্মানোর আগে? তখন রবীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, ইচ্ছে হয়েছিলি তুই আমার মনে। মায়ের বয়ানে রবীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, ইচ্ছে হয়েছিলি তুই আমার মনে। এটা হচ্ছে সৎকার্যবাদের মতো কথা। কিন্তু অসৎকার্যবাদ কি বলবে? অসৎকার্যবাদ এভাবে বলবে না। অসৎকার্যবাদ বলবে, অর্থাৎ ন্যায় বৈশেষিক বলবে যে ওই যে জিনটা অবশ্যই তোমার উপাদান কারণ, কিন্তু পিতার জিন পিতার, মাতার জিন মাতার, দুটোর মিলন হয়েছে ঠিকই, কিন্তু মিলন হয়ে যে বস্তুটা জন্ম নিয়েছে সেটা কিন্তু একটা অভিনব বস্তু। ওই বস্তুটা পিতার মধ্যেও ছিল না, ওই বস্তুটা মাতার মধ্যেও ছিল না। ওই বস্তুটা স্বতন্ত্র একটি কার্যবস্তু। তারা বলবেন যে হ্যাঁ, এই যে আমার বন্ধুটি যে ফর্সাও হয়েছে লম্বাও হয়েছে, এটা দুটো জিনের মিলনের ফলে ঘটেছে। কিন্তু তার জন্য আমি বলতে পারি না আমার বন্ধুটি তার বাবার মধ্যে সুপ্তভাবে ছিল এবং তার মায়ের মধ্যে সুপ্তভাবে ছিল। আমার বন্ধুটি যখন উৎপন্ন হয়েছে তখন সে স্বতন্ত্র একটি বস্তুরূপে উৎপন্ন হয়েছে। তার সঙ্গে নেসেসারিলি তার বাবারও কোনো কানেকশন নেই, তার মায়েরও কোনো কানেকশন নেই। তার বাবা মা কেবল তাদের উপাদান কারণটা ইয়ে করেছে, দিয়েছে তাকে।
তার জন্মানোর জন্য বাবা আর মা তার উপাদান কারণটা তাকে দিয়েছে। কিন্তু এটা নয়, এটা ভাবলে চলবে না যে ওই বন্ধুটি বাবার মধ্যে অনভিব্যক্ত অবস্থায় সুপ্তভাবে ছিল এবং মায়ের মধ্যে অনভিব্যক্ত অবস্থায় সুপ্তভাবে ছিল। হ্যাঁ, এটা বলবে না, কিন্তু সাংখ্যরা বলবে, ন্যায় বৈশেষিক বলবেন না। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে দুটোর মানে একই ঘটনাকে তারা ব্যাখ্যা করছেন, কিন্তু একই ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে একজনের অ্যাপ্রোচ একরকম হচ্ছে, অন্যজনের অ্যাপ্রোচ আর একরকম হচ্ছে। দুজনের অ্যাপ্রোচ কিন্তু একরকম হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের কথা। ন্যায় বৈশেষিকরা সৎকার্যবাদকে খণ্ডন করতে গিয়ে যে সমস্ত যুক্তির কথা বলেন সেগুলো একটুখানি আলোচনা করা যাক। কার্য উৎপন্ন হওয়ার পূর্বে যদি সেটি উপাদান কারণে বিদ্যমান থাকে, তাহলে কার্য উৎপন্ন হয়েছে এ কথা বলার আর কি সার্থকতা থাকলো? এ কথাটা আমি একটু আগেই বললাম যে আমি তো বটবৃক্ষকে বটবৃক্ষের বীজের সঙ্গে আর আমি আলাদা করতে পারবো না। যদি আমি বলি এই বটবৃক্ষটি তার উৎপন্ন হওয়ার পূর্বে তার যে অঙ্কুর, সেই অঙ্কুরের মধ্যে সুপ্তভাবে নিহিত ছিল, তাহলে কার্য আর কারণ এই দুটোকে আলাদা করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। দ্বিতীয়ত, কার্য উৎপত্তির পূর্বে যদি উপাদান কারণে তার অস্তিত্ব থাকে, তাহলে নিমিত্ত কারণের এফিশিয়েন্ট কজের কোনো প্রয়োজনীয়তা আছে বলে উপলব্ধি হয় না। এফিশিয়েন্ট কারণ কি না, যেটা উপাদান কারণ নয় কিন্তু যাকে ছাড়া কার্যের অভিব্যক্তি হবে না। যেমন ঘট মৃত্তিকার মধ্যে নিহিত থাকে, অর্থাৎ মৃত্তিকা হলো ঘটের উপাদান কারণ। মাটি থেকে ঘট উৎপন্ন হয়, মাটি ছাড়া তুমি ঘট বানাতে পারবে না। কিন্তু তুমি চিন্তা করে দেখো, তোমার সামনে একদল মাটি, একতাল মাটি রাখা আছে, তুমি কি তাকে ঘট বলবে? ঘট বলবে না। কখন ঘট বলবে? যদি ওই মাটি থেকে কোনো একজন কুমোর ঘটটাকে উৎপন্ন করে, তখন তুমি তাকে বলবে যে এটা ঘট এবং সেই ঘটের কারণ হলো মাটি। তাহলে এখানে দেখো, মাটিটা উপাদান কারণ হলেও মাটি থেকে কিন্তু আপনা আপনি ঘটটা উৎপন্ন হচ্ছে না। মাটি থেকে ঘটটাকে উৎপন্ন করার জন্যে একজন নিমিত্ত কারণ লাগছে, একজন নিমিত্ত কারণের অপেক্ষা লাগছে, একজন কুম্ভকার লাগছে, যে কুম্ভকারের দ্বারা তুমি মাটি থেকে ঘটটা উৎপন্ন করতে পারছো। চিন্তা করে দেখো একটু, রাইট? আমি ঠিক বলছি? কিন্তু যদি তুমি বলো যে না, আমাদের সমস্ত কার্য কারণের মধ্যে নিহিত থাকে, অনভিব্যক্ত অবস্থায় থাকে, সেটা আপনা আপনি অভিব্যক্ত হলে তখন সেটা কার্যে পরিণত হয়, তাহলে সেখানে আর কোনো এফিশিয়েন্ট কজের দরকার নেই, কোনো কুম্ভকারের দরকার নেই, মাটির মধ্যেই ঘট আছে। ঠিক আছে? তৃতীয়ত, কার্য উৎপন্ন হওয়ার পূর্বে যদি উপাদান কারণে কার্যের অস্তিত্ব থাকে, তাহলে কার্য উপাদান কারণের মধ্যে কোনো পার্থক্য থাকে না, উভয়কেই অভিন্ন বলে গণ্য করতে হয়। ঘট ও মৃত্তিকার মধ্যে যদি কোনো ভেদ না থাকে, তাহলে ঘটের কার্য মৃত্তিকার দ্বারাই সাধিত হওয়ার কথা, কিন্তু বাস্তবে তো তা হয় না। চিন্তা করে দেখো যে ঘটের উপাদান কারণ হচ্ছে মৃত্তিকা, এবার তুমি বললে ঘটটা মৃত্তিকার মধ্যেই নিহিত থাকে, অনভিব্যক্ত অবস্থায় থাকে, তাহলে বলতে হবে যে মৃত্তিকা আর ঘট এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ই এক। উভয়ই যদি এক হয়, তখন প্রশ্ন উঠবে
যে তাহলে ঘট দিয়ে তুমি যে জল আনয়ন ক্রিয়াটা করতে পারো, তাহলে মৃত্তিকা দিয়েও তুমি সেই একই কাজ করে দেখাও। তা তো তুমি পারবে না বাবা। বহু বাবা মা বিয়ের পরেই সন্তান চান। কেন চান? সন্তান যদি পিতামাতারই অংশ হয়, পিতামাতার ভেতরেই যদি তারা সুপ্তভাবে গুপ্ত থাকে, তাহলে তাদেরকে প্রডিউস করার দরকার কি? পুত্রের মুখ দেখে পিতা কেন আনন্দিত হন? পিতার তো জানা উচিত যে ওটা আমার দেহেরই অংশ। ওই জন্যই পুত্রের আরেকটা নাম হয় আত্মজ। আত্মা থেকে যে জাত সেই হচ্ছে আত্মজ। তাহলে কেন পিতা বা মাতা পুত্রের মুখ দেখে, কন্যার মুখ দেখে আনন্দিত হন? তার মানে পুত্র আর বাবা মা এক নয়, তারা ভিন্ন। পুত্রের থেকে আলাদা কোনো ক্রিয়া সম্পাদিত হয়, যেটা বাবা মা সেই ক্রিয়াটা সম্পাদন করতে পারেন না। বুঝা যাচ্ছে? পুত্রে বা কন্যার মাধ্যমে বংশ রক্ষা হয়। পিতামাতা নিজেরাই কিন্তু শুধু বংশ রক্ষা করতে পারেন না, সক্ষম নন। ঠিক আছে? তাহলে উভয়ের পারপাস আলাদা, উভয়ের কাজ আলাদা। হুম তাই কারণকে কার্য বলা যায় না, বা এরকমটা বলা যায় না যে কার্য তার উৎপত্তির পূর্বে কারণের মধ্যে নিহিত ছিল, এটা বলা যায় না। এবার যদি বলা হয় যে না, কার্য এবং কারণের মধ্যে আকারগত পার্থক্য আছে, ঘটের যা আকার, ঘটের যা শেপ, ঘটের যা ফিগার, ঘটের যা ফর্ম, সেই ফর্মটা কিন্তু মৃত্তিকার মধ্যে নেই। সন্তানের যে আকার, সেই সন্তানের আকারটা কিন্তু বাবা বা মা কারুর মধ্যে নেই। ওটা বাবা মার শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে নতুনভাবে তৈরি হয়। ওই আকারটা স্বতন্ত্র। বীজ আর অঙ্কুরের মধ্যে অঙ্কুরের যেটি ফর্ম, সেটি কিন্তু বীজের মধ্যে থাকে না। বীজের ফর্ম আলাদা, অঙ্কুরের ফর্ম আলাদা। ঠিক আছে? এক্ষেত্রে নৈয়ায়িক বৈশেষিক প্রশ্ন তোলেন যে তার মানে কার্যে এমন কিছু আছে যা কারণে ছিল না। তুমি যে বলছো কার্য আর কারণের মধ্যে আকারগত পার্থক্য আছে, আমি বলবো এই আকারগত পার্থক্যটা আসছে কিভাবে? তুমি তো অলরেডি বলেছো যে কার্য কারণের মধ্যে নিহিত থাকে। কার্য তার উৎপত্তির পূর্বে কারণের মধ্যে অনভিব্যক্ত অবস্থায় নিহিত থাকে। তাহলে আকারটা কোথা থেকে আসছে বাবু? আকারটাও তো তাহলে ওই কারণের মধ্যেই নিহিত থাকবে। তাহলে তুমি একবার বলছো যে সমস্ত কার্যবস্তু তার উৎপত্তির পূর্বে কারণের মধ্যে নিহিত থাকে, আবার তুমি বলছো যে সমস্ত কার্যবস্তু কারণের মধ্যে নিহিত থাকলেও কারণ আর কার্যের মধ্যে আকারগত পার্থক্য থাকবে। তো এই আকারগত পার্থক্য আসছে কি করে বাবা? এই প্রশ্নটা তারা তুলছেন। তার মানে তোমায় স্বীকার করতে হবে যে কারণের মধ্যে এমন কিছু একটা ব্যাপার ছিল না। হ্যাঁ, এমন এমন কোনো একটা ব্যাপার ছিল না। সরি, তাহলে মানে এটা তোমায় স্বীকার করতে হবে যে কার্যের মধ্যে এমন একটা কিছু আছে যেটা কার্য থেকে কারণকে আলাদা করেছে। কার্যের মধ্যে সেই আকারটা আছে, কারণের মধ্যে সেই আকারটা ছিল না। রাইট? আমি কি বোঝাতে পারছি? কোনো অসুবিধে থাকলে বলো। বলো, কারোর কোনো অসুবিধে থাকলে হাত তুলে বলো। এগুলো একটু বোঝার জিনিস। এবার আমি মেন কারিকাটার ব্যাখ্যায় ঢুকবো। এই কারিকাটার ব্যাখ্যাটা সাংখ্য কারিকার কারিকা, এটা এখানে বিশাল আছে। আমরা বিশাল অংশ পড়বো না, আমরা খুব অল্প করে তোমাদের পরীক্ষার জন্য বলে দিচ্ছি। বিশাল ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যা তোমাদের এই বয়সে জানলে
হবে না, মাথা গুলিয়ে যাবে। তোমরা বাচ্চা আছো, তোমাদের জন্য আমরা ছোট করে বলার চেষ্টা করছি। আচ্ছা, এইবার আমরা সৎকার্যবাদের আসল যুক্তিগুলো দেখব, যে কোন কোন যুক্তির উপর ভিত্তি করে সাংখ্যরা বলছেন যে না না, সৎকার্যবাদ বলে আসলেই তো কিছু হয়, আমাদের যুক্তিগুলো অত খেলো যুক্তি নয়। ঠিক আছে, তার মধ্যে এরা প্রথমেই বলছেন যে কার্যের উৎপত্তি হওয়ার পূর্বে যদি উপাদান কারণে কার্যের অস্তিত্ব না থাকে, তাহলে কখনোই কার্যে উৎপন্ন হওয়া সম্ভব হয় না। কারণ যা অসৎ, যা অস্তিত্ব শূন্য, সেই অস্তিত্ব শূন্য বিষয় থেকে কোনো কিছুর উৎপত্তি সম্ভব নয়। এটা খুব ভালো করে খেয়াল করে দেখো। এই যুক্তিটা হচ্ছে নিহিলিস্টদের, বৌদ্ধদের, যারা বলেন যে অভাব থেকে, একটা শূন্যতা থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে। এরা কিন্তু সেটা বলবে না। এরা বলবে শূন্যতা থেকেও যদি উৎপত্তি হয়, শূন্যতাটাই হচ্ছে তার উপাদান কারণ। শূন্য থেকে কোনো কিছুর আসলে উৎপত্তি হতে পারে না, কিছু একটা থাকতে হবে, তবে উৎপন্ন হতে পারবে। এই যে আমাদের পল্লবী সেদিন কত সুন্দর আমাদের আলপনা আঁকলো ঘরের সামনে। আচ্ছা, ওকে যদি আমি কোনো রং কিনে না দিতাম, ও কি আঁকতে পারতো? রমার বাবা রমাকে যদি রং দিয়ে সাহায্য না করত, তাহলে রমা কি আলপনাটা আঁকতে পারতো? পল্লবী আঁকতে পারতো? পারতো না। হাজার চেষ্টা করলেও তুমি লাল রঙকে হলুদ রঙে পরিণত করতে পারো না, যদি না তোমার কাছে নীল রঙকে মোছার মতো কোনো তেল থাকে, কোনো রং থাকে। তুমি কিন্তু শূন্য থেকে করতে পারো না। গুপি গাইন বাঘা বাইন সিনেমার মতো আমি তালি বাজালাম, আর সঙ্গে সঙ্গে শূন্য থেকে আমার কাছে মন্ডা মিঠাই চলে এলো, ওটা কল্পকাহিনীতে হয়, ওটা বাস্তবে হয় না, জগতে হয় না। প্রশ্ন হচ্ছে যে উৎপত্তির পূর্বে যদি কার্য উপাদান কারণের মধ্যেই বিদ্যমান থাকে, তাহলে পুনরায় আবার উৎপত্তি হয় কেন? এর উত্তরে বলা হচ্ছে যে উপাদান কারণের মধ্যে কার্য অব্যক্ত বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, এবং কার্যের ব্যক্ত বা প্রকট হওয়া, অর্থাৎ অব্যক্তের ব্যক্ত হওয়াটাই হচ্ছে উৎপত্তি। আমি সুপ্ত ছিলাম, গুপ্ত ছিলাম, সেখান থেকে আমি প্রকট হলাম, এটাকেই ওনারা বলবেন উৎপত্তি। তিলকে পিষ্ট করলেই তৈল ব্যক্ত হয়, ধানকে আঘাত করলেই চাল উৎপন্ন হয়, তণ্ডুল উৎপন্ন হয়। তণ্ডুল হচ্ছে চালের সংস্কৃত শব্দ, তণ্ডুল। গাভীকে দহন করলেই দুগ্ধ বের হয়। সুতরাং কার্য কারণে অব্যক্ত থাকলেই অভিব্যক্তির প্রশ্ন ওঠে। অসৎ থেকে কখনো সৎ উৎপন্ন হতে পারে না। এইবার তোমরা খেয়াল করো, এই যে কারিকাটায় কি বলা হচ্ছে? অসদ করণাৎ, তাই না? এখানে অ্যাকচুয়ালি সন্ধি হয়েছে। অসৎ, অ দন্তস্ব দয় হসন্ত, অসৎ, তারপর হচ্ছে অকরণাদ, অ ক বয়শূন্য র মূর্ধন্যয় আকার দয় হসন্ত, অকরণাদ। তাহলে কি হলো? অসদ, অসদ, অকরণাদ। তার মানে অসৎ হচ্ছে অকরণ, অসৎ হচ্ছে অকরণ। করণ মানে এখানে কারণ আর কি। অসৎ কোনো কিছুর কারণ হয় না। প্রথম কারিকাটার প্রথম যে অংশ অসদ অকরণাৎ, এটার মানে হচ্ছে অসৎ থেকে কোনো কিছুর
জন্ম হয়, হতে পারে না, জন্ম হয় না, তাই অসদ অকরণাদ। ঠিক আছে, এবার কি আছে, নেক্সট হচ্ছে উপাদান গ্রহণাদ। এই অসৎ থেকে সতের উৎপত্তি হতে পারে না বলেই কি বলা হলো, কার্যবস্তু তার উৎপত্তির পূর্বে কারণের মধ্যে সুপ্ত থাকে বা নিহিত থাকে, অপ্রকট থাকে, অনভিব্যক্ত অবস্থায় থাকে। এই কার্য থেকে কারণকে অভিব্যক্ত করার বা প্রকট করানোর জন্যই এফিশিয়েন্ট কজের প্রয়োজন হয়। ঘট মৃত্তিকার মধ্যে অনভিব্যক্তভাবে সুপ্তভাবে বিদ্যমান থাকে, বোঝা যাচ্ছে? সেই ঘটকে মৃত্তিকা থেকে প্রকটিত করবার কারণেই কুম্ভকারের প্রয়োজন হয়। সেই কারণেই এখানে বলা হয়েছে অসদ অকরণাদ। সুতরাং এই যে পার্থক্যটা ওরা করছিল যে কেন আমার তো তাহলে আর এফিশিয়েন্ট কজেরই কোনো প্রয়োজন নেই, এইটা এখানে কেটে গেল, এই যুক্তিটা এখানে খাটলো না। এফিশিয়েন্ট কজ এখানে কাজ করছে, এফিশিয়েন্ট কজ থাকতে পারে, অর্থাৎ সৎকার্যবাদ মানলেও আমি এফিশিয়েন্ট কজকে বা নিমিত্ত কারণকে আমি এখানে স্বীকার করতে পারি, কোনো অসুবিধে নেই। উপাদান কারণ থেকে কার্যবস্তুকে অভিব্যক্ত করাতে গেলে যে কারণের অপেক্ষা লাগে সেই কারণটি হচ্ছে নিমিত্ত কারণ। এইভাবেই সাংখ্যরা ব্যাখ্যা করেছে। এরপরে আসছি আমি দ্বিতীয় এতে, উপাদান গ্রহণাদ। এই দ্বিতীয় ব্যাখ্যাটাও খুব ইম্পর্টেন্ট। আমি একটু জল খেয়ে নিই। আচ্ছা, এইবারে আমরা দেখি উপাদান গ্রহণাদ। এটা খুব ভাইটাল। এখানে একটা মনে রাখতে হবে, কার্য এবং কারণের মধ্যে সবসময় একটা ব্যাপ্তি সম্পর্ক বিদ্যমান। যেমন আমরা সবসময় দেখেছি পর্বত বহ্নিমান ধূমাতের ক্ষেত্রে ধূম হচ্ছে এখানে হেতু, আর বহ্নি হচ্ছে এখানে তার কি অনুমেয় বা কার্য। হ্যাঁ, অনুমেয়। হ্যাঁ, ধূমকে হেতু করেই আমি বহ্নির অনুমান করতে পারি। বহ্নি এবং ধূমের মধ্যে কে কার্য কে কারণ? বহ্নি হচ্ছে কারণ, ধূম হচ্ছে তার কার্য। তাহলে কার্যকে দেখেই আমি সবসময় কারণের অনুমান করি। উল্টোটা কিন্তু হয় না, কারণকে দেখে কার্যের অনুমান করি না, আমরা কার্যকে দেখে কারণের অনুমান করি। সবসময় এটা হয়। তাহলে কার্য এবং কারণের মধ্যে যে সম্বন্ধটা আছে তাকে কি বলে? তাকে বলে ব্যাপ্তি সম্বন্ধ। যেখানে যেখানে কার্য থাকবে সেখানে সেখানে কারণ থাকবে। কিন্তু উল্টোটা নাও হতে পারে, যেখানে যেখানে কারণ আছে সেখানে সেখানে কার্য থাকবে, এমনটা নাও হতে পারে। কিন্তু যেখানে যেখানে বহ্নি আছে সেখানে সেখানে ধূম আছে, এটা ওই জন্য সবসময় হয় না। কিন্তু যেখানে যেখানে ধূম আছে সেখানে সেখানে অবশ্যই বহ্নি থাকবে, কারণ বহ্নি ছাড়া ধূম তো উৎপন্নই হতে পারে না। অনুরূপভাবে চিন্তা করে দেখো, যেখানে যেখানে আমাদের পিতামাতা ছিলেন বা আছেন সেখানে সেখানে আমরা সবসময় কিন্তু নাও থাকতে পারি। আমার বাবা মা হয়তো এখন যেমন আমি
এই পুরুলিয়ায় আছি, ঠিক আছে? আমি হয়তো এখানে চাকরি করছি, এখানে থাকছি। আমি দুদিন পর বিয়ে করলাম, আমার বউও এখানে থাকলো, কিন্তু তারপরে আমি কোথাও ট্রান্সফার হয়ে চলে গেলাম, সেখানে আমাদের সন্তান হলো। তাহলে আমার সন্তানের কারণ কি? আমি, আমার স্ত্রী। কিন্তু আমরা যেখানে যেখানে ছিলাম, আমি হয়তো পুরুলিয়ায় ছিলাম, আমি হয়তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছিলাম, আমি হয়তো বীরভূমে ছিলাম, আমি হয়তো কলকাতায় থাকছিলাম, এই সমস্ত জায়গায় আমি অবিবাহিত ছিলাম, আমি বিয়ে করিনি তখন, বা বিয়ে করলেও আমার তখনও সন্তান হয়নি। তার মানে কি হলো? ওই সমস্ত এলাকাগুলোয় কিন্তু আমার সন্তান থাকলো না, অর্থাৎ আমার কার্য থাকলো না, কিন্তু কারণ হিসেবে আমি থাকলাম, তাই না? ওই জন্যই বলা হচ্ছে কার্য এবং কারণের মধ্যে কারণ সবসময় ব্যাপক হয়, কার্য সবসময় ব্যাপ্য হয়। যে সমস্ত অংশে মানে কারণ থাকে, নেসেসারিলি সেই সমস্ত অংশে কার্য থাকে না। কিন্তু যে সমস্ত অংশে কার্য থাকে, সেই সমস্ত অংশে আবশ্যিকভাবে তার কারণও বিদ্যমান থাকে। বোঝা যাচ্ছে আমি কি বললাম? তাহলে এইখানটাই ওই কারণে বলেছে উপাদান ও গ্রহণাৎ, মৃত্তিকা থেকেই ঘটের উৎপত্তি হওয়া সম্ভব। যে কার্যের সঙ্গে যে কারণের সম্বন্ধ থাকে, সেই কার্যের সঙ্গে সেই কারণেরই কিন্তু, মানে সেই কারণ থেকে সেই কার্যেরই উৎপত্তি হওয়াটা সম্ভব। ধূমের সঙ্গে বহ্নির ব্যাপ্তি সম্বন্ধ রয়েছে, ধূমের কারণ হলো বহ্নি, তাই বহ্নি থেকেই ধূম কিন্তু উৎপন্ন হওয়া সম্ভব। আমি যদি বলি যে এখানে আমি তো একটা ঝর্ণা দেখেছি, ঝর্ণা থেকে ধূম হয়েছে, এটা কিন্তু কেউ বলবে না, মানবে না। কারণ ঝর্ণার সঙ্গে ধূমের ব্যাপ্তি সম্পর্ক নেই, বরং ব্যভিচার সম্বন্ধ আছে। যদি কোনো জায়গায় আগুন জ্বলে, সেখানে যদি আমি জল ছিটিয়ে দিই, তাহলে আগুনটা নিভে যাবে, ধোঁয়াটা নিভে যাবে, বেশিক্ষণ ধরে ধোঁয়াটা জ্বলবে না। বহুক্ষণ ধরে আমার ধোঁয়াটা চলবে না। বোঝা যাচ্ছে? ধোঁয়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এর থেকে আমরা বুঝতে পারি যে কার্যের সঙ্গে তার কারণের একটা ব্যাপ্তি সম্পর্ক থাকছে। আই ক্যানট অ্যাভয়েড ইট, আমি সেটাকে আপলিফট করতে পারি না, অ্যাভয়েড করতে পারি না। এবং যে কার্যের সঙ্গে যে কারণের সম্বন্ধ থাকে, সেই সেই কারণ থেকে সেই কার্যটাই উৎপন্ন হতে পারে। আমি দুম করে এটা যাকে তাকে ধরে এনে কারণ বলে দেব, বলে চালিয়ে দেব, তা কিন্তু চলবে না। আমি ধূমের ক্ষেত্রে সবসময় বহ্নিকেই কারণ বলবো, কারণ বহ্নি থেকেই ধূম উৎপন্ন হয়। আমি ধূমের জায়গায় কখনো একটা ঝর্ণাকে এনে বলবো না যে এই ঝর্ণা থেকে ধোঁয়া বেরোচ্ছে, না, হয় না। যদি কখনো ঝর্ণা থেকে ধোঁয়া বেরোয়, অনেক সময় সমুদ্রেও আগুন লাগে, সমুদ্র থেকে আগুন বেরোয়, এটাকে বলা হয় বারবানল। সমুদ্রে যখন আগুন লেগে যায়, তখন তাকে বলা হয় বারবানল। বা ডয় শূন্য র, বার বয়কারে বা, বারো বা দন্ত ন ল, বারব যুক্ত অনল, অনল মানে আগুন, বারবানল তাকে বলে। দাবানল, দাবানল মানে হচ্ছে যখন আমাদের বনে আগুন লাগে, তখন তাকে বলে দাবানল। দয়াকারে দা, বয়াকারে বা, দাবা দন্ত ন ল। দাব মানে হচ্ছে বন, অরণ্য। সেই দাবতে যখন
অনল লাগে, আগুন লাগে, তখন তাকে বলা হয় দাবানল। কুন্তী যুধিষ্ঠিরের মা, কুন্তী, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী, এনারা যখন বানপ্রস্থে চলে যান তখন এনারা এরকম দাবানলের মধ্যে মারা যান। খাণ্ডব দাহন করেছিলেন শ্রীকৃষ্ণ, এটা একটা দাবানল ছিল। সমুদ্রের মধ্যেও যখন আগুন লাগে, যেটার কথা আমি বলছিলাম, সেখানে কিন্তু মনে রাখতে হবে সমুদ্রে ওটা আগ্নেয়গিরি, সমুদ্রের নিচে ওটা হচ্ছে একটা আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরির কারণে তোমার আগুনটা মানে ধোঁয়াটা বেরোচ্ছে বা আগুনটা জ্বলছে। তার মানে সমুদ্রে যেখানে আগুনটা লেগেছে সেই এলাকাটায় আগুনই আছে, জল নেই। জল আর আগুন হচ্ছে বিরুদ্ধ স্বভাব, তাই যেখানে জল সেখানে কখনো আগুন থাকবে না, যেখানে আগুন সেখানে জল থাকবে না। তাহলে সমুদ্রের মধ্যে যখন তুমি দেখতে পাও যে দূর থেকে আগুন লেগেছে, আগুন জ্বলছে, তাহলে বুঝতে হবে সমুদ্রের নিচে ওই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই জায়গাটায় আসলে আগ্নেয়গিরি আছে, যে আগ্নেয়গিরির কারণে ওখান থেকে ওরকম আগুন বেরোচ্ছে এবং ধোঁয়া উৎপন্ন হচ্ছে। তাহলে ধোঁয়ার কারণটা কিন্তু ওখানে জল নয়, ওখানে ধোঁয়ার কারণটা কিন্তু আসলে আগুন। এই কারণেই বলা হয়েছে সর্ব সম্ভবা, সর্ব সম্ভব অভাবাৎ উপাদান গ্রহণাৎ সর্ব সম্ভব অভাবাৎ। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো কারণ থেকে যে কোনো কার্য উৎপন্ন হতে পারে না, এটা উৎপন্ন হওয়া সম্ভব নয়। সর্বসম্ভব অভাবাৎ, সর্বসম্ভবের অভাব আছে, সবকিছু থেকে সবকিছুর উৎপত্তি হয় না। এর থেকে বোঝা যায় যে একটা নিয়ম আছে বা একটা ব্যবস্থা আছে, একটা নির্দিষ্ট কারণ থেকেই একটা নির্দিষ্ট কার্যের জন্ম হতে পারে। ঠিক আছে, এইবার আমরা চতুর্থ কারণটার দিকে যাই, যেটা বলা হচ্ছে শক্তস্য শক্য কারণাৎ। শক্তস্য শক্য কারণাৎ মানে কি? শক্ত মানে হচ্ছে শক্তি বিশিষ্ট, শক্তি যার আছে সে হচ্ছে শক্ত। তাহলে শক্তি বিশিষ্ট যে, তার যে কারণ হবে সে হচ্ছে শক্য, মানে যে করতে পারে। শক্য মানে হচ্ছে করতে পারে। শক্য একটা ধাতু, যেটার মানে হচ্ছে শক একটা ধাতু, শক্নতি বলে একটা তার প্রয়োগ আছে, এটা মানে হচ্ছে পারে। মনে রাখবে, একটা ইন্টারেস্টিং কথা বলি, তোমরা তো শোনো যে বুদ্ধদেবের আর একটা নাম হচ্ছে শাক্যমুনি বৌদ্ধ, শাক্যমুনি। এই শাক্যমুনি কথাটাও এসেছে শক্য কথাটা থেকে। শক্য মানে যে পারে, যে করতে সক্ষম। তালব্য কয় জফলা, সেখান থেকেই সাক্ষ্য কথাটা এসেছে। সাক্ষ্য বানানটাও হচ্ছে তাই, তালব্য একারে কা সা কয় জফলা, সাক্ষ্য। এইবারে বলি শক্তস্য ব্যাপারটা কি, শক্তি বিশিষ্ট কি? শক্তস্য শক্য কারণাৎ কথাটারই বা অর্থ কি? দেখো, এমন অনেক বীজ আছে, যে বীজ তোমরা বিশেষ করে চাষ আবাদ করো অনেকেই, তোমাদের অনেকেরই পরিবার হচ্ছে কৃষক পরিবার, তোমরা এটা খুব ভালো জানো, ছোট থেকে এটা দেখে এসেছো। সব বীজ কিন্তু ছড়িয়ে দিলেই ধান হয় না, হয়? যে কোনো বীজ আমি যখন এতে ছড়িয়ে দিলাম, খেতে ছড়িয়ে দিলাম, সমস্ত বীজ থেকেই কি ধান উৎপন্ন হবে? ধান গাছের চারা বেরোবে? কি তোমরা কি বলো? আমি জানতে চাইছি তোমরা কি বলো।
আমার কাছে মানে এক বস্তা রয়েছে, চালের বীজ রয়েছে, আমি সেটা মাঠে ছড়িয়ে দিলাম, বা সবজির বীজ রয়েছে, আমি সেটা মাঠে ছড়িয়ে দিলাম। শশার বীজ রয়েছে মনে করো, আমি সেটা মাঠে ছড়িয়ে দিলাম। সবকটা বীজ থেকেই কি শশা উৎপন্ন হবে? বলো এটা তোমরা। তোমরা কি কেউ ক্লাসে নেই নাকি? বোঝা যাচ্ছে না তো। না, হবে না স্যার। হবে? না। গুড, গুড, হবে না। এই যে আমাদের এখন দেখবে আম গাছগুলোয় আস্তে আস্তে মুকুল আসছে, মোটামুটি মে জুন মাসে আম গাছ পুরো ভরে যাবে আমে, তাই না? তা এই যে যতগুলো মুকুল হয়, জন্মায় প্রতি বছর, সবকটা মুকুল কি আম ধরায়? ধরায় না, ঝরে যায়। তখনই প্রশ্নটা এসেছে, আচ্ছা, সমস্ত কার্য থেকেই যদি সমস্ত কারণ থেকেই যদি কার্য উৎপন্ন হয়, তাহলে ওই বীজগুলো থেকে কেন আম হলো না? শশার ওই বীজগুলো থেকে কেন শশা জন্মালো না? ধানের ওই বীজগুলো থেকে কেন ধানের চারা জন্মালো না? তুমি কি বলেছিলে? একটা নির্দিষ্ট কারণ থেকেই নির্দিষ্ট কার্যের উৎপন্ন হবে। একটি নির্দিষ্ট কারণ থেকে নির্দিষ্ট কার্য উৎপন্ন হবে। যে কোনো কার্য থেকে যে কোনো কারণ উৎপন্ন হবে না, মেনে নিলাম। কিন্তু বাবা, এটা তো বলতে হবে তোমায় যে তাহলে যে কার্যগুলো, যে কারণগুলো থেকে যে কার্যগুলো উৎপন্ন হওয়ার কথা ছিল, সেগুলো কেন নষ্ট হয়ে গেল? ধানের বীজগুলো থেকে তো ধানের চারা উৎপন্ন হওয়ার কথা ছিল, তাহলে সেটা নষ্ট হয়ে গেল কেন? এর উত্তরে বলা হয়েছে, যে কারণে যে কার্য উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, বা যে কারণের যে কার্য উৎপন্ন করার শক্তি থাকে, সেই কারণই সেই কার্য উৎপন্ন করতে পারে। শক্তস্য শক্য কারণাৎ। শক্তস্য মানে যেটা শক্তি বিশিষ্ট হয়, যে বীজটা শক্তি বিশিষ্ট হবে, সেই বীজটাই কিন্তু অঙ্কুরের জন্ম দিতে পারবে। শক্তস্য মানে এখানে কারণ, যে কারণটা শক্তি বিশিষ্ট হবে, সেই কারণটাই উপযুক্ত কার্যের জন্ম দিতে পারবে। শক্য মানে হচ্ছে পারবে, এটা কার্য। শক্তস্য শক্য কারণাৎ, যে কারণটি শক্তি বিশিষ্ট হবে, সেই কারণটি উপযুক্ত কার্যের জন্ম দিতে পারবে, বা জন্ম দেওয়ার প্রতি কারণ হবে। শক্তস্য শক্য কারণাৎ, যাতে সেই শক্তি নেই সেটা সে পারবে না। যেমন ধানের বীজ ছড়িয়ে দিলাম, চারা হবে। ধানের বীজের মধ্যে সেই শক্তি আছে, যে শক্তির জন্য ধানের চারা উৎপন্ন হবে। এবার খেয়াল করে দেখো, যে ধানের চারা, যে ধানের বীজগুলো ছড়িয়ে দেওয়ার পরে উৎপন্ন হলো না, সেটা কি? সেগুলো হলো অশক্ত। সেই ধানের চারা, সেই ধানের বীজগুলোর মধ্যে শক্তি নেই, কার্য উৎপন্ন করার শক্তি নেই। এটাকে বলা হয় কার্য জনন শক্তি। কার্যকে উৎপন্ন করার যে শক্তি, কার্য জনন শক্তি, সেটা নেই। জনন মানে কি? উৎপন্ন করা, যে প্রক্রিয়া, তাকে বলা হয় জনন। তোমরা বায়োলজিতে পড়েছো, জনন মানে রিপ্রোডাকশন। সো দ্য রিপ্রোডাক্টরি ক্যাপাসিটি
is not present in that seeds. রিপ্রোডাক্টরি ক্যাপাসিটি যার মধ্যে থাকবে সেই কিন্তু জন্ম দিতে পারবে। বুঝে গেল? এরপরে যেটা লাস্ট কারণটা এখানে বলেছে, কারণ ভাবাচ্চ সৎকার্যম, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। এইটাই হচ্ছে শেষ। দাঁড়াও, দেখাতে পারছি না। এই যে এটা হচ্ছে কারণ ভাবাচ্চ সৎকার্যম। কার্য যদি উপাদান কারণের মধ্যে বিদ্যমান না থাকে, তাহলে কার্য উৎপন্ন হলে আমাদের বলতে হবে যে অসৎ সৎ হয়েছে বা নিছক শূন্য থেকে কোনো কিছুর আবির্ভাব ঘটেছে, যা অসম্ভব এবং উদ্ভট। কার্য কারণ থেকে ভিন্ন নয়। কারণ যখন সৎ, তখন কারণ থেকে অভিন্ন কার্যকেও, কারণ যখন সৎ, তখন কারণ থেকে অভিন্ন কার্যকেও সৎ বলতে হয়। কারণ ভাবাচ্চ সৎকার্যম, কারণ এবং কার্য স্বরূপত একই। কার্য কারণেরই একটি বিশেষ রূপ। বস্তুত কার্য এবং কারণ একই দ্রব্যের অনভিব্যক্ত এবং অভিব্যক্ত অবস্থা। স্বর্ণ অঙ্গুরি থেকে স্বর্ণ পৃথক নয়, মৃন্ময় পাত্র থেকে মৃত্তিকা পৃথক নয়, সূত্র থেকে বস্ত্র পৃথক নয়, সেই সূত্র এবং বস্ত্র পৃথক নয়। ঠিক আছে, এইটুকু আজকে আমাদের পাঠ্য থাকলো। এইটাই তোমাদের মোটামুটি আজকে আলোচনার বিষয়। এর পরের দিন আমরা একটুখানি যোগ এবং সাংখ্যের কয়েকটা দিক, মানে কিভাবে তারা দেখিয়েছেন, তারা কিভাবে পরিণামবাদে পৌঁছেছেন, বিবর্ত এবং পরিণামের পার্থক্য কি। সৎকার্যবাদ দু রকমের হয়, একটা হচ্ছে পরিণামবাদ আর একটা হচ্ছে বিবর্তবাদ। এই পরিণাম এবং বিবর্তবাদ আমাকে একটু ক্লাসে বোর্ডে আলোচনা করতে হবে, এটা আমি এখানে পারবো না। সেই কারণে আমরা ওই 18, 19, 20 3 দিন আমি তোমাদের পড়াবো। ওই 3 দিন হচ্ছে তোমাদের 2 ঘন্টা করে ক্লাস হবে। যোগ আর এটাও শেষ করে দেব, 19 আর 20-র মধ্যে আমি শেষ করিয়ে দেব। 18 তারিখ যেটা পড়াবো সেটা হচ্ছে এই কিভাবে উপাদান কারণটা, মানে কার্য এবং কারণ কিভাবে এক হচ্ছে, এই নিয়ে সাংখ্যদের অনেকগুলো যুক্তি আছে। সেই যুক্তিগুলো আমি একটুখানি বোঝানোর চেষ্টা করব। আর বিবর্ত আর পরিণামবাদের পার্থক্যটা কি সেটা একটু আলোচনা করব। ঠিক আছে, এইটা আলোচনা করলে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আজকে খুব ভাইটাল একটা টপিক আলোচনা হলো। আজকের ক্লাসটার আমি রেকর্ডও করেছি। রেকর্ড করলে তোমাদের আমি হয়তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো, কিন্তু আমার মনে হয় ফাইলটা খুব বড় হয়েছে, তাই আমি কারুর একজনের ইয়েতে দিয়ে দেব, তোমাদের বলো ওটাকে কি বলে, গুগল ড্রাইভে দিয়ে দেব, তোমরা সেখান থেকেই নিয়ে নিতে পারো। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানেই ছাড়ছি। কারণ ও ভাবাচ্চ সৎকার্যম মানে হচ্ছে কি, কার্য এবং কারণের মধ্যে অভিন্নতাই থাকছে। কার্য কারণ থেকে পৃথক হতে পারে না। যদি পৃথক হয় তাহলে ওই অসৎ করণাৎ হয়ে যাবে, অসৎ থেকে সবকিছুর সৃষ্টি হয়ে যাবে। এটা আমরা মানতে পারি না, এটা হয় না। ঠিক আছে, আমি আজকে এখানেই ছাড়লাম। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো কোয়ারি? ঠিক আছে, নেই যখন আমি ছেড়ে দিচ্ছি।